বাদামি রঙের চুলে কিছু নাম না জানা সাদা ফুল, গলায় ছোট্ট একটা মালা, হাতে চিকন ব্রেসলেট, তার বরফ সাদা মুখে হালকা প্রাধানীয় ছোঁয়া, শরীরে জড়ানো বাঙালি পোশাক, পুরো দমে বাঙালি মেয়ে। বউ হয়ে উঠেছে উষসী। অভিবেশ তাড়াহুড়ো করছিল। মেয়েটির এমন রূপ দেখে তার পথ চলা বন্ধ হয়ে গেছে। বেশ অস্বস্তি অনুভব করছে কিশোরী। একে একে তার উপর দৃষ্টি পড়ল সবার। রত্না মিটিমিটি হাসছে। ওকে কেমন দেখাচ্ছে? ভীষণ সুন্দর না? শাড়িতে একদম বাঙালি হয়ে উঠেছে। কিশোরীর প্রশংসা করতে কেউই দ্বিধা করল না। অভিরাজ কিছু সময় পর বলল, লেট হয়ে যাচ্ছে, দ্রুত চলো সবাই। উষসী গল্প করছে, তাকে বেশ খুশি দেখাচ্ছে। লুকিং গ্লাসে মেয়েটির মুখ দেখা যাচ্ছে। এতেই যেন দৃষ্টি বদল হয়ে পড়ল। ওর অবস্থা দেখে ঈশান বলেই ফেলল, ব্রো আমি ড্রাইভ করি, না হলে সবাইকে ভোগে যেতে হবে। বেয়াদব, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলে? ঈশান ফের হাসলো। অভিরাজ নিজেকে শক্ত করে গাড়ি চালনায় মনোযোগ দিচ্ছে। মেলার ভেতরে সবাই যখন যাচ্ছিল তখন অভি হাত আটকে দিল উষসীর। মেয়েটি ছটপট করতে করতে শুধালো, হাত ধরে রাখলেন কেন? ওরা তো চলে যাচ্ছে। চলে যাওয়ার জন্যই আটকে রেখেছি। আমি কিভাবে ঘুরবো? ঘুরবে না মানে? আমার সাথে যাবে। আরে আমি গ্রামের মেলা দেখিনি কখনো, আমি যাব। সেটা হচ্ছে না মিস। অভিরাজের আলিঙ্গনে উষ্ণতা পেল উষসী। একটু নরম হয়ে এলো তার কণ্ঠটা। মেলা দেখার খুব ইচ্ছে ছিল। সন্ধ্যায় মেলা করাবো। এখন আমরা আলাদা টাইম স্পেন্ড করব। এখানে আসার পর তোমাকে কাছে পাওয়া বড়ই দুষ্কর হয়ে উঠেছে রহিম। তুমি কি একটু মনে করো না আমায়? উষসী এ প্রশ্নে উত্তর দিল না। তবে সে মনে করেছে, প্রতিবেলা প্রতিক্ষণ মানুষটাকে মনে করেছে সে। একটা শুনশান রাস্তায় এসে দাঁড়ালো ওরা। এখানটা ঘন জঙ্গল বলা চলে। চারপাশ জুড়ে বিশাল রেন্ট্রি গাছ, সেগুলো যেন কথা বলছে। বিশ্বস্ত পরিবেশে ওদের শ্বাসগুলো কেমন ভয়ঙ্কর সুর তুলেছে। কিছুটা ভীতু হয়ে গেল উষসী। অভিরাজের কোমর চেপে ধরে রইল। ওর ভয় দূর করতে শক্ত করে ধরে রইল অভিরাজও। তারা যে পথ ধরে চলেছে, সাধারণত এ পথে কেউ আসে না। এই রাস্তাটা বেশ পুরনো। জঙ্গলের পথে দ্বিধায় চলাচল নেই। উষসী কেমন চুপ করে গেছে। ওর এই নীরবতার চারপাশ যেন কাঁদছে। ভয় পাচ্ছ? ভয়ের কিছু আছে এখানে? তাছাড়া যে মেয়েটা রাতের আধারে শহরের রাস্তায় একা থাকার মতো সিদ্ধান্ত নেয়, সেই মেয়ে দিনের বেলায় ভয় পায়? তখন তো অন্যরকম ছিল সব। কিরকম ছিল? পিছুটান ছিল না, শুধু মনে হয়েছিল মমকে পেলেই হবে। আর এখন? এখন তুমি আছো, প্রচন্ড ভয় করে আমার। যদি তোমায় হারিয়ে ফেলি। উষসীর কণ্ঠে তুমি ডাকটা বড় মধুর শোনালো। মৃদু হাসলো অভিরাজ। তারপর নিচু সুরে শুধালো, ভালোবাসো? জানি না, তবে আপনার সঙ্গ আমায় আনন্দ দেয়। আপনিই তো বলেছেন আমরা সম্পর্কে আছি। একটা মিশ্র অনুভূতি পেল অভিরাজ। উষসীর অন্যদের মতো খুব আলাদা। সে বাঙালি মেয়েদের মতো সহজে ভালোবাসা বুঝতে পারে না, প্রকাশও করতে পারে না। তার পরিবেশ ভিন্ন, তবে ভিন্নতার মাঝে কোথাও একটা সুখ খুঁজে বেড়ায় অভিরাজ। মনে হয় তুলোর মতো দেখতে মেয়েটি তার খুব আপন। তাকে ছাড়া এ জীবন কাটানো অসম্ভব অভিরাজের। নদীর পাড়ে চলে এসেছে ওরা। সেখানে দু একটা নৌকা দেখা যাচ্ছে। আকাশে তেমন রোদ নেই। মনে হচ্ছে একটু বাদেই বৃষ্টি হবে। এই সময়ে গ্রামের সকলেই মন খারাপ হয়ে গেলেও উষসী ভীষণ আনন্দিত। ওর কাছে বৃষ্টি মানেই ভালো লাগা, বৃষ্টি মানে অন্য এক অনুভূতি। ঠোঁটের কোণে দীর্ঘ হাসির দিকে তাকিয়ে মাঝিকে ডেকে নিল অভিরাজ। মাঝি আকাশের অবস্থা দেখে বলল, ম্যাম এখন তো যাওন যাইব না, যে বৃষ্টি আইতেছে। আমরা বেশি দূর যাবো না মামা। তা কিন্তু বাড়ায়া দেওয়ান লাগবে। সেটা নিয়ে ভাববেন না।
মাঝি নৌকা তীরে নিয়ে এলো। উষসী একটু ভয় পাচ্ছে। ছোট্ট পাতলা নৌকা ক্ষণে ক্ষণে দোল খাচ্ছে। হাত ধরে থাকো। উষসী হাত ধরে রইল। অভিরাজের শক্তপুক্ত বড় হাতটার মাঝে ওর নরম তুলতুলে ছোট্ট হাত গলে গেল। মৃদু বাতাসে শীতল হয়ে এলো শরীর। খানিক বাদে উষসী অনুভব করলো শীত লাগছে না তার, বরং কোথাও থেকে যেন উষ্ণতা এসে জড়িয়ে নিচ্ছে। অভিরাজের মুখটা একদম ঘাড়ে মিশে আছে, নড়লেই কেমন একটা শিরশির অনুভূতি হয়। চুপ করে বসে থাকো, নইলেই পড়ে যাবে। এত কাছে আপনি। কেন ভালো লাগছে না? লাগছে তো। তাহলে বুকের ভেতর কেমন লাগছে কেমন জানি না, এক মিশ্র অনুভূতি। না ছাড়তে পারবো আর না এভাবে থাকতে পারবো। অভিরাজ হাসলো। সে হাসির শব্দ কেবল উষসীর কানে পৌঁছালো। একটা সুন্দর পরিবেশ, চারপাশে বিশাল বিশাল ঝাউ গাছ, আর একটু বাদে আকাশ চমকাতে লাগলো। সে শব্দে কেঁপে উঠল উষসী। তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল অভিরাজ। হালকা নরম বাতাসে ভেসে আসছে মন ভালো করার সুর। একটা উচ্ছ্বাস ছড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে উঠে দাঁড়ায় কিশোরী। বৃষ্টি এসে ভিজিয়ে দেয় শরীর, শাড়ি লেপটে যায় শরীরে। উষসী কোমর উদয় স্পষ্ট হয়ে উঠেছে। অভিরাজ তাকে আড়াল করে দাঁড়িয়েছে। প্রিয়তমা সৌন্দর্যের এক বিন্দু ভাগ দেবে না কাউকে, সবটাই শুধু তার। বৃষ্টির জন্য মেলার ছোট্ট ছোট্ট দোকানগুলোর বাইরে ভিড় কমে গিয়েছে। সবাই জোরসোরো হয়ে আশ্রয় নিয়েছে চারপাশে। অমন সময় রদনার কণ্ঠ বেজে উঠল। বিরক্তি, এই সময়ে যে কেন বৃষ্টি নামতে হলো? ঘোরাঘুরির 12টা বেজে গেল। কখন থামবে কে জানে। রাতের যাত্রাটা বুঝি দেখতেই পারবো না। থেমে যাবে, এত চিন্তা করো না। ইরা রদনার কথাগুলো শুনতে শুনতে হঠাৎ করে অভিরাজ আর উষসীর কথা স্মরণ হলো লাবণ্য। ওরা তো সাথে নেই, আলাদা ঘুরছে নিশ্চয়ই। লাবণ্য চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছে। কি দেখিস আপু? ঈশান ওদের সাথেই আছে, তবে বড় চুপচাপ ছিল। হঠাৎ লাবণ্যকে প্রশ্ন করায় সকলের নজর দিল। কিছু না। তোরা কি আরো ঘুরবি? হ্যাঁ। আমি তাহলে চলে যাচ্ছি, ভালো লাগছে না। কেন? রদনার প্রশ্নে ঘুরে তাকালো ঈশান। একটু শ্বাস ফেলে বলল, এই বৃষ্টির মাঝে থেকে কি করব বল? রাতের যাত্রা আছে তো, তাছাড়া আর একটু পরে বৃষ্টি থেমে যাবে, থেকে গেলে কি হয়? রদনার সাথে সাথে ইরাও জড়াজড়ি করতে লাগলো। ঈশানের ভালো লাগছে না, তবু থাকতে হলো তাকে। কাক ভেজা হয়ে ফিরল উষসী অভিরাজ। এখন সন্ধ্যা হয়ে গেছে, আকাশ এখনো অশান্ত হয়ে আছে। আজ বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে না। লাবণ্য অনেক সময় ধরেই কল করছিল। গাড়িতে এসে ফোনের স্ক্রিনে মিস কল দেখতে পেল অভিরাজ। কোথায় তোরা? মেলার বাইরে আছি। ভিতরে আসছিস না কেন? এই বৃষ্টিতে কি করব? তাছাড়া যাত্রাপালাও ক্যান্সেল হয়ে গেছে। আর উষসী আমি দুজনেই নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিলাম। বৃষ্টিতে ভিজে অবস্থা বেশ খারাপ। এখন আর মেলায় যাব না, সোজা ফিরে যাচ্ছি। এই অবধি কথা হলো ওদের। লাবণ্য এত খারাপ লাগলো, উষসী আর অভিরাজের ঘনিষ্ঠ মুহূর্ত চোখে ভাসছে। নৌকায় বৃষ্টিতে ঠিক হাতটা কাছাকাছি ছিল, তারা সেটাই কল্পনা করছে। বুকের ভেতরে রিক্ততা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। যন্ত্রণায় পুরো শরীর পুড়ে যাচ্ছে লাবণ্য। চোখ দুটো গভীর লাল। বৃষ্টির মধ্যে দোকান থেকে বেরিয়ে পড়ল সে। বৃষ্টির জলে দু চোখের নোনা জল মিশে যেতে লাগলো, যেন কষ্ট লুকানো নিদারুণ প্রয়াস। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।